আলোতে দাঁড়িয়ে থাকা মানুষ কখনো দেখে না ছায়ায় কি থাকে। আমি শুধু সেখানে হাঁটি যেখানে বাকিরা চোখ বন্ধ রাখে। যখন মানুষ হারিয়ে যায় তখন শুধু সে নয়, হারিয়ে যায় প্রশ্নগুলোর জবাবও। এই গল্পের নাম যদি সূত্রহীন হয়, তাহলে তার মানে সব কিছুর শেষেই কেউ লুকিয়ে থাকে, একা নয়, উদ্দেশ্য নিয়ে। পুরোনো ফাইলের গন্ধ আর চায়ের কেটলির সিটি মিলেমিশে একটা বিচ্ছিন্ন অনুভূতির জন্ম দিচ্ছে। ঢাকা শেওড়াপাড়ার নিজের বাড়িতে সাদা শার্টের বোতাম খোলা, চোখে ঘুম না ভাঙা ধোঁয়া নিয়ে রানা মির্জা বসে আছেন চুপচাপ। চোখের নিচে কালি, সিগারেট ছোঁয়া হয়নি 3 দিন। চেয়ারের নিচে পড়ে থাকা খবরের কাগজটায় বড় হেডলাইন, চন্দ্রপুর গ্রামে ফের নিখোঁজ, প্রশাসন নির্বিকার। তার উপর পড়ে থাকা চিঠিটা যেন ওই হেডলাইনেরই প্রতিধ্বনি। সাথে একটা বেনামি চিঠি পাওয়া যাচ্ছে, ঠিকানা নেই, নাম নেই, শুধু লেখা, আপনার ছায়া আজকাল একটু বেশি নড়ে, তাই না অফিসার? সবকিছু এত সহজ নয়। চন্দ্রপুর নামের গ্রামে যা ঘটছে তা শুধু নিখোঁজ নয়, সেটা অদৃশ্য হওয়া। চিঠির কাগজটা অদ্ভুত রকমের খসখসে, এক কোনায় এক প্রকার অদ্ভুত ছাপ, যেন কারো উল্টো দিকের আঙুলের ছাপ। রানা ভ্রু কুচকে তাকান চিঠিটার দিকে। তিনি তখনই দরজায় কড়া নাড়ার শব্দ পান। একজন মেয়ে ঘরে প্রবেশ করে, হাঁটায় আত্মবিশ্বাস, চোখে তীক্ষ্ণ বুদ্ধির ঝলক। নাম সাবিয়া মির্জা, রানার আপন বোন, কিন্তু মস্তিষ্কের ধার আর লক্ষ্য পেশাদারদের হার মানায়। ছোটবেলার হার না মানে একটা স্বভাব ছিল তার, আর সেই স্বভাবের জন্যই তাকে আজ এনেছে ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টে। ঘরে ঢুকেই সে সামান্য থেমে গিয়ে বলল, দাদা, একটা ব্যাপার খুবই অদ্ভুত। আজ সকালে এক বৃদ্ধ রিপোর্ট করে যান, চন্দ্রপুরে 3জন মানুষ নিখোঁজ, কিন্তু রিপোর্ট লেখার আগেই উনি উনি উধাও। সিসিটিভিতে ঢোকার ফুটেজ আছে, কিন্তু বেরোনোর নেই। রানা তাকালেন সাবিয়ার দিকে, বলল, তুই নিজে দেখেছিস? হ্যাঁ, আর সবচেয়ে অদ্ভুত, চিঠিটার লেখার কালি আর বৃদ্ধের হাতের দাগ একদম মিলে যায়। মানে হতে পারে বৃদ্ধই এই চিঠি পাঠিয়েছে। রানা ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। থমথমে মুহূর্ত, তার চোখে ফিরল সেই পুরনো তীক্ষ্ণতা। চল চন্দ্রপুর, এবার কেউ যদি গায়েব হয়ে যায় আমরা থাকবো সেটা দেখার জন্য। একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে চিঠিটা পকেটে পুরল। তুমি কি এখনো মনে করো দাদা, সব কিছু যুক্তিতে ব্যাখ্যা করা যায়? রানা পিছনে ফিরে তাকালেন না, শুধু বললেন, না, কিন্তু আমি চেষ্টা করতে ছাড়ি না। অন্ধকার সবসময় আলোকে দেখে হাসে, কারণ সে জানে আলো একদিন নিভবে। চন্দ্রপুর যাওয়ার পথে সকাল 11:12, রাস্তায় ধুলো আর রহস্যে ঢাকা। ঢাকার কংক্রিট পেরিয়ে একসময় সবকিছু বদলে যায়। গাড়ির জানলার এপাশে এখন ধান ক্ষেত, মাঝে ছোট ছোট টিনের ঘর আর বৃষ্টি ভেজা মাটির গন্ধ। রানা মির্জা স্টিয়ারিং, তার চোখে ফোকাস, ঠোঁটে নীরবতা। পাশে বসে সাবিয়া এখন শুধু বোন নয়, শুধু একজন অফিসার যে নিজের চিন্তায় ডুবে আছে। আর পিছনের সিটে বসে আছেন ইউনিটের অভিজ্ঞ অফিসার নওরিন আনওয়ার, বয়সে সবার চেয়ে বড়, ঠান্ডা মাথার, কণ্ঠে ধীর কিন্তু গভীর তৃপ্ততা। নরেন চুপ করেছিলেন অনেকক্ষণ, হঠাৎ বলে উঠলেন, এই গ্রামগুলোই লোকেদের নিখোঁজ হওয়াটা ব্যাপার নয়, কিন্তু এখানে কিছু আছে যা কেবল উধাও নয়, যেন মুছে ফেলা হচ্ছে। রানা কোনো উত্তর দিল না, শুধু গাড়ির গতি বাড়িয়ে দিল। চন্দ্রপুর গ্রামে যখন গাড়ি পৌঁছলো, ঘড়িতে বাজে বেলা 12:10। গ্রামে ঢুকতেই পরিবেশ সম্পূর্ণ যেন বদলে গেল। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো চুপচাপ, যেন অদৃশ্য কিছু দেখেছে প্রতিনিয়ত। এক বৃদ্ধ এগিয়ে এলেন। আপনারা কি শহর থেকে আসতেছেন ওই 3জনের খোঁজে?
রানা জবাব দিলেন। হ্যাঁ, আপনার সাথে একটু কথা বলতে চাই। বৃদ্ধ তাদের নিয়ে গেলেন একটা ছোট্ট মাটির ঘরে, যেখানে নিখোঁজ 3 জনের ছবি টাঙানো। সবাই পেশায় ভিন্ন, বয়সও আলাদা, কিন্তু একটাই মিল, সবার শেষ ছবি তোলা হয়েছে একই জায়গায়, এক পুরনো বটগাছের নিচে। সাবিয়া নিচু গলায় বলল, এই গাছটার পিছনে লুকানো আছে কিছু, আমি নিশ্চিত। নরিন বললেন, রাতে গাছটা দেখতে হবে, এখনই কিছু বোঝা যাবে না। সবার চোখ গেল দূরের দিকে। একজন মানুষ ধীরে ধীরে গ্রামে ঢুকছে। সে হাঁটছে ধুলো উড়িয়ে, যেন জায়গাটা তার চেনা। চোখে কালো রিমের চশমা, পরনে লম্বা কোট, কাঁধ পর্যন্ত নেমে আসা বাবরি চুল যেন ছায়ার মতো উড়ে বাতাসে। তার চুল এমন ভাবে পড়েছে যেন ইচ্ছাকৃতভাবে তার মুখটাকে আড়াল করে রেখেছে। সে একবার চোখ তুলে তাকালো, তবে সেই দৃষ্টি কারোর চোখে পড়ার আগেই নিচে নামিয়ে নিল। তার উপস্থিতি কেমন যেন একটা ভার তৈরি করে, না দেখা না জানা অথচ ছুঁয়ে যাওয়া এমন কিছু। রানা একটু সরে দাঁড়ালেন। সাবিয়া কাঁধে হাত লাগলো নওরিনের। ওকে চেনো? সাবিয়া ফিসফিস করে বলল। নওরিন মাথা নাড়ল, চোখ সরিয়ে নিল। অপরিচিত সেই ব্যক্তির মুখ ঠিক মতো দেখা গেল না। সে শুধু একবার থেমে তাকালো বটগাছটার দিকে, আর তারপর গ্রামের ভেতরে অদৃশ্য হয়ে গেল। রানা নিচু গলায় বলল, কেউ আমাদের আগেই এখানে আছে। সাবিয়া কাঁপা কণ্ঠে বলল, তবে কি এই খেলা আমরা শুরু করিনি? রানা, সাবিয়া নওরিনের গ্রামের উত্তর কোণায় দাঁড়িয়ে। তারা এখনো পর্যন্ত 4 জন স্থানীয়র সাথে কথা বলেছেন। সবার চোখে ভয়, কিন্তু ঠোঁটে তালা। বৃদ্ধ শুধু বলেছিল, ওরা সকালে হাঁটতে গেছিল, সন্ধ্যায় কেউ ফেরেনি, অথচ পথ সেই একটাই, কিন্তু কেউ দেখেনি ওদের। যাওয়া তো দূরের কথা, আসাও না। নরিন খাতা বের করে নোট নিচ্ছিল। সাবিয়া খেয়াল করছিল আশেপাশের প্রতিটি খুঁটিনাটি। একটা পুরনো পরিত্যক্ত কাঁচা ঘরের দেওয়ালে হঠাৎ রানার চোখ আটকে গেল। 3টি উল্টানো ত্রিভুজ আর একটা বৃত্ত আঁকা যেন ছাই দিয়ে। তাজা নয়, পুরনোও নয়। সে এগিয়ে গেল। ঘরটা যেন বহুদিনের নিঃসঙ্গতা থেকে দাঁড়িয়ে। আর তখনই পেছনে হালকা কেশার গন্ধ আর এক গভীর কণ্ঠস্বর শোনা গেল। ত্রিভুজগুলো নির্দেশ দেয় কে কোথায় যাবে আর কে কখন ফিরবে না। 3 জন একসঙ্গে পেছনে তাকালেন। ছায়ার ভিতর থেকে ধীরে ধীরে একজন এগিয়ে আসছে। পায়ে শব্দ নেই, হাঁটা নিঃশব্দ। চোখে হালকা গোল ফ্রেমের চশমা, পরনে পরিষ্কার সাদা শার্টের উপর গাঢ় নীল কোট। চুল বাবড়ি ঝাঁকড়া, অগোছালো নয়, বরং কেমন একটা ইচ্ছে করে গড়ানো ধরনের। চুলের ছাঁট, চোখের চাহনি আর হেঁটে আসার ধরন, সবকিছুতেই যেন এক ছায়াময় শৃঙ্খলা। রানা জিজ্ঞেস করে, আপনি কে? অপরিচিত যুবক উত্তরে বলল, প্রশ্ন শুনতে ভালো লাগে, কিন্তু উত্তর দিতে নয়। যেটা বোঝার সেটা সময়ই বুঝিয়ে দেবে। সময় কেবল তখন কম হয় যখন কেউ দেরিতে শুরু করে। আমরা যারা যুক্তিতে বিশ্বাস করি তারা ভুলে যাই কিছু মানুষ যুক্তির বাইরেই খেলে। এই লাইনটা তখনই যেন চারদিকে ছড়িয়ে পড়ে, শব্দ নয়, অনুভবের মতো। ঠিক তখনই সাবিয়ার ফোন বাজল। সে একটু দূরে গিয়ে কথা বলল। কয়েক মুহূর্ত পর ফিরে এসে জানালো, ও আমাদের ইউনিটের স্পেশাল সেল থেকে এসেছে, নাম শিকদার। আমাদের সাহায্যের জন্য পাঠানো হয়েছে। সবাই এক মুহূর্তে নীরব। রানা তাকালেন শিকদারের দিকে, এক প্রকার মাপলেন চুপি চুপি। শিকদার তখন ঘরের দেওয়ালের চিহ্নগুলিতে হাত ছুঁয়ে চোখ বুজে ফেলেছেন, যেন অনুভব করছেন কিছু অদেখা তরঙ্গ। কিছু মানুষের শরীর কথা বলে না, ছায়া বলে। এই চিহ্নগুলোর ছায়া ঠিক সেদিকেই ইশারা দিচ্ছে যেদিকে আমরা তাকাইনি। নরিন হালকা স্বরে বললেন,
ছায়া নিয়ে ভাবা আমাদের কাছে নেই। শিকদার তখন একটু এগিয়ে গিয়ে একটা শুকনো পাতার নিচে খুঁজে বের করলেন একটা ফটো ব্যাচ, নিখোঁজ এক লোকের পকেট আইডি। তিনজনেই চমকে উঠল। রানা সাবিয়ার দিকে তাকিয়ে বলল, ওর উপস্থিতি আপাতত মেনে নাও। কে জানে, হয়তো ছায়ার মানুষগুলোই কখনো কখনো আলো দেখায়। শিকদার ধীরে ধীরে গলির ভেতর হাঁটতে শুরু করলেন। চুলগুলো হাওয়ায় হাওয়ায় দুলছে, আর পায়ের নিচে পড়ে থাকা শুকনো পাতাগুলো যেন তার উপস্থিতি টের পাচ্ছে। তার মুখ দেখা যাচ্ছে না ঠিকই, সন্ধ্যা ছায়া তাকে গ্রাস করেছে। সূত্রহীন সেই শব্দটা যেন হাওয়ার সাথে ছড়িয়ে গেল আরেকবার। সাবিয়া মৃদু কণ্ঠে বললেন, শিকদার মনে হয় সবসময় এমনই, রহস্যের মধ্যেই থাকে। রানা ফিসফিস করে বললেন, কারো কারো অস্তিত্ব রহস্য নয়, নিজেরাই এক একটা সূত্র। বিকেলে সবাই জড়ো হয়েছে বটগাছটার নিচে। বটগাছের ছায়া আর একটু লম্বা হয়েছে। পাখিরা ডাকছে দল বেঁধে, কিন্তু মানুষ যেন গিলে ফেলেছে নীরবতা। রানা একপাশে দাঁড়িয়ে নোট নিচ্ছেন। নরিন সাবধানে ব্যাচটা পলিথিনে মুড়ে ব্যাগে রাখলেন। সাবিয়া আবার ঘরের ভেতরে ঢুকে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করছেন প্রতিটি চিহ্ন। আর শিকদার সে গলির শেষ মাথায় একটা পুরনো কাঠের বেঞ্চির উপর বসে আছেন, চোখ বন্ধ। বাতাসে চুলগুলো দুলছে ধীর গতিতে, যেন কোনো অদৃশ্য সুরে দুলছে তার ভিতরের ধ্যান। নরিন ফিসফিস করে রানাকে বললেন, স্যার, ও যদি আমাদের ইউনিটের লোক হয় তাহলে অন্তত আচরণটা পেশাদার হতে পারত। পুরো ব্যাপারটাই নাটক মনে হচ্ছে। অনেক সময় কিছু লোক নাটকের মতোই আসে, কিন্তু পর্দা নামার পরও তারা থেকে যায়। সাবিয়া তখন ঘর থেকে বেরিয়ে এসে বলল, আমরা আজ পর্যন্ত এমন অনেক সহকর্মী পেয়েছি, কিন্তু এই লোকটা কেমন যেন অনির্ধারিত। কথা কম, চাহনি ধারালো। আর দেখলেন, ওর কথা শুনে আমি কাঁটা দিলাম। আমাদের টিমে এমন কাউকে রাখা মানেই গোল বাঁধানো। আমি যুক্তি দিয়ে কাজ করি, ইশারা দিয়ে নয়। এ কথাগুলো কেউ হয়তো শুনছিল, হয়তো না, কিন্তু শিকদার তখনও চোখ বন্ধ রেখেই বলল, যে চোখ বন্ধ রাখে সে প্রায়শই দেখতে পায়। তোমরা যা খুঁজছ তা চিৎকার করে আসে না, ফিস ফিস করে। রানা বিস্ময়ে তাকালেন। বাকিরা চমকে গেলেন। ওদের কথোপকথন এত দূরে কিভাবে শুনল? শিকদার চোখ খুলল, হালকা হাসি মুখে। আপনারা এখন যা দেখছেন সেটা ঘটনার শেষ নয়, বরং শুরু। ওই চিহ্নগুলো নির্দেশ করছে এখানে কেউ এসেছিল, কিন্তু কারা গিয়েছিল সেটা পরিষ্কার নয়। তাদের ফিরে আসার কথা ছিল না। আপনি কি ভবিষ্যৎ বক্তা নাকি স্রেফ অলস ধাঁধাবিদ? শিকদার উঠে দাঁড়ালেন, বুকের উপর হাত ভাঁজ করে বললেন, আমি কেবল একজন অনুসন্ধানকারী, যেমন আপনারাও। তবে প্রশ্নটা আমরা যেভাবে করি তার চেহারা আলাদা। সাবিয়া হঠাৎ লক্ষ্য করলেন শিকদারের কোটের পেছনের একটা দিকে মাটির ছোপ লেগে আছে। আরো অবাক করা ব্যাপার, তার জুতোর তলায় ধুলো নেই, যেন সে হাঁটেনি, হাওয়ায় ভেসে এসেছে। রানা এবার গম্ভীর হয়ে শিকদারের দিকে এগিয়ে গেলেন। আপনি যদি আমাদের সঙ্গে থাকেন তাহলে নিয়ম মানতে হবে। আপনি যা জানেন তা খোলাখুলি বলবেন। আমরা সময়ে বিশ্বাস করি, ছায়ায় নয়। শিকদার হালকা মাথা নাড়লেন। আমি ছায়া নিয়ে ভাবি না, আমি কেবল ছায়াকে অনুসরণ করি। সত্য অনেক সময় রোদে থাকে না, লুকিয়ে থাকে দাগে, দেওয়ালে অথবা পায়ের নিচে, পাতা চাপা শব্দে। সাবিয়া ফিসফিস করে বলল, এই লোকটা যেন কোথাও আগে ছিল, সব কিছু জানে, তবু বলছে না, ইচ্ছে করে রহস্য করে রাখছে নিজেকে। রানা দীর্ঘশ্বাস ছাড়লেন, তারপর বললেন, ঠিক আছে, ওর কাজ যদি কাজে আসে তাহলে ওর ধাঁধাও বরদাস্ত করব। আপাতত নজর রাখো ওর ওপর। তিনজন একসঙ্গে হাঁটতে শুরু করলেন গ্রামের ভিতরের দিকে। পিছনে রয়ে গেল শিকদার, গম্ভীর নিঃশব্দ, অদ্ভুত বাতাসে মোড়ানো চরিত্র।
চন্দ্রপুর গ্রামের পূর্বপাড়াতে একটা পরিত্যক্ত খামার বাড়ি আছে। সেই বাড়ি লাগোয়া বড় একটা পুকুর। সন্ধ্যের সময় পুকুর পাড়ে চুপচাপ দাঁড়িয়ে চারজন। পুকুরের জল শুকিয়ে গেছে অনেক আগেই। এখন কেবল পচা কাদা আর শ্যাওলা, আর কিছু সাদা সাদা চামড়ার মতো বস্তু, যেগুলো দেখতে হাড়ের মতো। খামার বাড়ির জানলাগুলো কাঠ দিয়ে মোড়া। ধীরে ধীরে তারা বাড়ির ভেতরে প্রবেশ করলো। একটা জানলার কিনারা ফেটে গেছে। সেখানেই চোখ আটকে গেল সাবিয়ার। দাদা, এখানে কিছু একটা লাগানো ছিল। এটা এটা কাপড়, রক্ত মাখা। রানা কাপড়টা গ্লাভস দিয়ে তুলে ধরলেন, গন্ধ শুকলেন। তার চোখ মুচকে গেল। এই রক্ত নতুন, 24 ঘন্টার বেশি হবে না। কেউ বা কিছু এখানে টেনে এনেছে কাউকে। নরিন আশপাশটা পরখ করে দেখছিল। হঠাৎ থেমে গিয়ে বলল, এই চিহ্নগুলো দেখুন, মাটিতে চাপ পড়েছে কারোর হাঁটার, কিন্তু এটা যেন টানাটানির দাগও। শিকদার একদম ঘরের কোণার দিকে এগিয়ে গেল। তার চোখ স্থির আর মুখে চাপা গম্ভীরতা। এখানে কেউ দাঁড়িয়েছিল অনেকক্ষণ, কিন্তু তার ছায়া পড়েনি মাটিতে। সবাই স্তব্ধ। সাবিয়া অবিশ্বাস্য চোখে তাকিয়ে বলল, ছায়া নেই মানে? আপনি আপনি ঠিক বলছেন তো? শিকদার মাথা নিচু করে শুধু বলল, কারো কারো ছায়া হারিয়ে যায় যখন তারা আর নিজেরাই নিজেদের পরিচয় জানে না। এই সংলাপটা বাতাসে কেমন হিম ঠান্ডার মতো ছড়িয়ে পড়ল। রানা কড়া গলায় বললেন, দেখুন শিকদার, আপনার রিডিং শুনতে আসেনি, প্রমাণ চাই। আপনি যা যা বলছেন তার ভিত্তি কোথায়? শিকদার খুব ধীরে ধীরে হাঁটু গেড়ে মাটির দিকে তাকালো। তার চোখে এখন নিখুঁত পর্যবেক্ষণের ঝিলিক। সে মেঝেতে আঙুল বুলিয়ে বলল, এই আঁচড়গুলো দেখুন, কেউ হাত বাঁধা অবস্থায় মাটি খুঁড়েছে। এটা ইচ্ছার বাইরে নয়, এটা ছিল বাঁচার জন্য শেষ চেষ্টা। কেউ বেঁচে থাকতে চেয়েছিল। নরিন পিছন থেকে বলল, কিন্তু কেউ তো কিছু শোনেনি, কেউ চিৎকার করেনি কেন? শিকদার তাকালো তার চোখে। তার কণ্ঠস্বর শান্ত কিন্তু তীক্ষ্ণ। কারো কান ছিল না, কারো এই সূত্রহীন জায়গার মানুষ। কারণ এই সূত্রহীন জায়গার মানুষ ভয় পায় কিছু শুনতে, কিছু বলতে। ঠিক তখনই সাবিয়ার চোখ পড়ে গেল দরজার পাশে রাখা একটা পুরনো ধুলো মাখা কাঠের বাক্সের উপরে। একটা ছেঁড়া ফটো, দুইটি মুখ। একজন চিৎকার করছে, অন্যজনের মুখ নেই। ছবি পিছনে এক লাইন লেখা, এরা ফিরে আসবে না, কারণ ওদের কেউ খুঁজবে না। রানা চুপ। সূত্রহীন এই মুহূর্তে যেন আরো বেশি অর্থবহ হয়ে উঠল। রানা তার দিকে তাকালো। তার চোখে উদ্বেগ, সন্দেহ আর একরাশ হতাশা। শিকদার তখনও কথা বলছেন না। সে পেছনে ঘুরে গলির দিকে হাঁটতে শুরু করেছে। হঠাৎ একটা সময় থেমে দাঁড়িয়ে বলল, যখন ছায়া হারিয়ে যায় তখন আলো নয়, তমসিকতা জন্ম নেয়। এখানে আলো চাই না, এখন চাই অন্ধকার, কারণ সত্য লুকিয়ে আছে তাতেই। সাবিয়া ফিসফিস করে বলল, এই লোকটা কে আসলে? সে যা দেখে আমরা তা দেখি না, কিন্তু কিছু একটা আছে ওর ভিতরে। নরিন কাঁধ ঝাঁকিয়ে বলল, আমার শুধু মনে হয় এই লোকটার সাথে থাকা মানেই প্রতিনিয়ত ধাঁধার ভেতর থাকা। রানা নিচু স্বরে বলল, ধাঁধা যদি পথ দেখায়, তবেই সেই ধাঁধার নাম সূত্র। আর সেই সূত্র যদি মানুষের মাঝে লুকিয়ে থাকে, তাহলে হয়তো শিকদারই আমাদের সূত্রহীন রহস্যের প্রথম চিহ্ন। পুরো এলাকা যেন এক অভিশপ্ত ইতিহাসের ভার বইছে। একসময় জনবহুল এই হাট এখন খালি, অন্ধকার আর পচা কাঠের গন্ধে পরিপূর্ণ। রানা মির্জা চুপচাপ এগোচ্ছেন, সঙ্গে নরিন, সাবিয়া এবং রহস্যময় সহকারী শিকদার। প্রতিটি পা ফেলতে ফেলতে যেন মনে হচ্ছে জায়গাটা বিরক্ত হচ্ছে। এক একটা শুকনো পাতা চূর্ণ হয়ে যাচ্ছে, যেন কিছুর প্রতিবাদ করছে। সাবিয়া কানে হেডফোন গুঁজে রেখেছে, কিন্তু চালু নেই কিছু। তবু যেন শব্দ শোনার চেষ্টা। শিকদার হঠাৎ থেমে গেলেন তার স্থির মাটির দিকে। কারো চলাফেরার শব্দ না থাকা মানে এই নয়
যে সে হালকা। এই কথাটা বলে তিনি এক জায়গায় হাঁটু গেড়ে বসলেন। শিকদার মাটি ঘেটে ঘেটে বের করলেন একটা ছেঁড়া ফিতের টুকরো, তাতে আতপোড়া আগুনের দাগ। ছায়া তৈরি করবে কেন কেউ? ঠিক তখনই সাইকেলের চেইনের ঝনঝন শব্দে ছায়া থেকে বেরিয়ে এলো একজন যুবক। চেহারায় এক ধরনের অস্থিরতা, চোখে ঝাপসা ভাব। এই এলাকায় কেউ আসে না, আপনারা কারা? রানা পরিচয় দিলেন সংক্ষেপে। ডিআই, স্পেশাল টাস্ক টিম, তদন্তে এসেছি। আমি মিঠু, পুরনো ক্যাসেট আর খবরের কাগজ বিক্রি করি। হাটে আসি কারণ লোকজন তো আসে না, ক্যাসেট জমে থাকে। তার তখন চোখ পড়লো শিকদারের দিকে। মুখ হঠাৎ কেমন শক্ত হয়ে গেল। ও আমাদের দলের একজন, শিকদার। তদন্তে পাঠানো হয়েছে। মিঠু আর কিছু বলল না, শুধু একটা কথা ফেলে গেল। যদি সত্যই জানতে চান তাহলে সুলতান চাচার কাছে যান। উনি যা শোনেন তা আমরা দেখেও বুঝি না। মোহাম্মদ সুলতান চাচার বয়স প্রায় ৭৫। গ্রামের প্রবীণতম মানুষ। এক চোখ কাঁচা সাদা আর একটা নিভে যাওয়া প্রদীপের মতো অন্ত। গলায় তামার তাবিজ, কানে একদম ঝাঁঝালো শ্রবণ শক্তি। শরীর নড়ে না তেমন, কিন্তু জ্ঞানে তিনি স্থির আগ্নেয়গিরি। চাচার ছোট খুপড়ি ঘরটাতে একটা কুয়াশা জমে থাকে, যেন সময় এখানে ঢুকতে ভয় পায়। তারা যখন প্রবেশ করলো, চাচা বলে উঠলেন, শেষবার যখন এমন 4 জন এসেছিল তখন এই রকমই গ্রাম থমথমে হয়ে গিয়েছিল কিছুক্ষণ। রানা একটু থেমে গিয়ে বললেন, আমরা নিখোঁজদের খোঁজে এসেছি, আপনি কিছু শুনেছেন? চাচা বিড়ি ধরা দেন, তারপর ধোঁয়া ছেড়ে বললেন, ওরা এসেছিল গন্ধের পেছনে। জানি না, সব গন্ধ ফুলের হয় না, কিছু গন্ধ মৃত্যু ডাকে। সাবিয়া জিজ্ঞেস করলো, কে ডাকে? কাকে ডাকে? জায়গাগুলো ডাকে, চেনা মুখে অচেনা ভাষায়। তোমাদের এখনো সময় আছে ফিরে যাওয়ার। যারা গিয়েছে তারা হয়তো ফিরবে না, তবে তাদের ছায়াগুলো এখনো হাঁটে হাটতলার গলিতে। চাচা, আমরা ভয় পেয়ে ফিরে যাওয়ার মানুষ নয়। আপনি যদি কিছু জানেন ঠিকঠাক বলেন। জানি জানি, ঠিক 4 রাত আগে গলি দিয়ে কেউ হেঁটেছিল। পায়ের শব্দ হয়নি, কিন্তু আমি জানি হাঁটা হচ্ছিল। শিকদার এবার চুপচাপ সামনে এসে বলল, আপনি কি কিছু শব্দ ধরতে পেরেছিলেন? কোন দিক থেকে আসছিল? চাচা তাকালেন শিকদারের দিকে, আর হঠাৎ যেন তার ঠোঁটে এক ঝলক হাসি। তুই শব্দ ধরিস না, তুই শব্দের ভিতর হাঁটিস। তোর মতো একজনকে আমি বহু বছর আগে দেখেছিলাম। সেও শেষবার এসেছিল, আর ফেরেনি। ঘরটা হঠাৎ যেন ঠান্ডা হয়ে গেল আলো। এই সময় হঠাৎ সাবিয়ার ফোনে একটা নতুন অডিও ক্লিপ আসে, নিখোঁজ একজনের ভয়েস রেকর্ড। শেষ কথাটা শোনার পর সবাই স্তব্ধ। আমরা হাটতলায় যাচ্ছি, গন্ধটা যেন আমাদের ডাকছে। পেছনে কেউ হাঁটছে বলে মনে হচ্ছে, কিন্তু ফিরে তাকালে কেউ নেই। অডিও থেমে যায়। রানা চোখ তুলে তাকান। সাবিয়া তখনও রেকর্ডারটা ধরে বসে আছে, তার ঠোঁট শুকিয়ে গেছে। শিকদার ধীরে ধীরে বলল, যখন মানুষ হারিয়ে যায় তখন শুধু সে নয়,
হারিয়ে যায় প্রশ্নগুলোর জবাবও। এই গল্পের নাম যদি সূত্রহীন হয়, তাহলে তার মানেই সবকিছুর শেষেই কেউ লুকিয়ে থাকে, একা নয়, উদ্দেশ্য নিয়ে। হাটতলার পাশের নালা পেরিয়ে একটা পুরনো গোডাউন এলাকা। চাচার কাছ থেকে বেরিয়ে আসার পর চারপাশটা যেন আরো বেশি গভীর লাগছে। চারদিকে যেন অদৃশ্য শব্দেরা দুলছে, নীরব অথচ প্রাণবদ্ধ। শিকদার হাঁটছে সবার একটু পেছনে, কেউ ফিরেও তাকাচ্ছে না ওর দিকে। নরেন ফিসফিস করে সাবিয়াকে বলল, আমি এখনো বলছি এই লোকটা স্বাভাবিক নয়। তার মুখে কথা যতটা কম, চোখে তার চেয়ে বেশি ঝড়। হয়তো সেই ঝড়টাই আমাদের সবার দরকার এইবার। রানা কিছু না বলে সামনে এগিয়ে যাচ্ছে, তবে মাঝে মধ্যেই থেমে থেমে তাকাচ্ছেন পিছনে। শিকদারের প্রতি এক অদ্ভুত নজরদারি। তারা এসে পৌঁছয় পুরনো গোডাউনে। দোতলা কাঠের বাড়ি, যার একপাশে ছাদের নিচে পড়ে থাকা কাঁচের বোতলগুলো, তার উপর ধুলো জমেছে। দেওয়ালে আগাছা আর জানলায় টাঙানো রয়েছে পুরনো বিজ্ঞাপন, দূরদর্শী খামারের আটা। সাবিয়া সামনের দরজাটা খুলতেই এক ঝাঁক বাঁদর উড়ে গেল। সবাই মুহূর্তের জন্য থমকে গেল। নরিন ব্যাগ থেকে টর্চ বের করে ঘোরাতে ঘোরাতে বলল, এখানে শেষবার লোকজন এসেছে তা 6 মাস আগে। রেকর্ড তো তাই বলছে, কিন্তু এই ধুলো দেখে তো মনে হচ্ছে কেউ কিছুদিন আগে এখানে এসেছিল। রানা জবাব না দিয়ে ঘরের এক কোণে গিয়ে একটা পুরনো ক্যাবিনেট খুললেন। তাতে পাথরের তৈরি একটা খোদাই করা থালা, তার মাঝে একটা পুরনো কাগজ, পুড়ে গেছে, কিন্তু কিছুটা লেখা এখনো বোঝা যাচ্ছে ভেতর থেকে। নির্দেশ: 3 জন সরে যাবে, 1 জন রয়ে যাবে। যার ছায়া বেশি দীর্ঘ তাকেই ফিরতে দেওয়া হবে না। পড়ে রানা চোখ তুলে তাকালেন। ছায়ার দৈর্ঘ্য মাপা হয় সূর্য দিয়ে, কিন্তু এই সিদ্ধান্ত কে নিচ্ছে? সাবিয়া তখন চুপচাপ নিচ থেকে একটা মদের বোতল বের করলো, তাতে রক্ত মাখা আঙুলের ছাপ। রানা বলল, এই বোতলটা নতুন, কেউ এখানে ছিল খুব সম্প্রতি। ঠিক তখনই বাইরে থেকে দৌড়ে ঢুকলো গ্রামের ছেলেটা, মিঠু। স্যার স্যার, ওই ওই কুয়োটা যেটা হাসপাতালের শেষ প্রান্তে, সেটার ভেতরে একটা কিছু ভাসছে। সবাই ছুটে এলো সেই কুয়োর কাছে। মিঠু টর্চ মেরে দেখলো কুয়োর ভেতরে এক টুকরো কাপড় ভাসছে। রং লাল, রক্ত লেগে আছে কিনা বোঝা যাচ্ছে না। শিকদার ধীরে ধীরে নিচু হয়ে এক টুকরো বাঁশ দিয়ে কাপড়টা টেনে তুললেন। তার ভাঁজের ভিতরে আটকে থাকা একটা চিরকুট, লিখা হাতের লেখা, তোমরা যাদের খুঁজছো তারা কখনো যায়নি, শুধু তাদের আর খুঁজবে না, ওরাই চায় না। নরিন কেঁপে উঠল। ওরা মানে কারা? শিকদার ধীরে ধীরে বলল, কখনো কখনো নিখোঁজ মানুষ নিজের ইচ্ছেতেই হারিয়ে যায়, কিন্তু এই চিরকুটে শব্দের গাঁথুনি বলছে কেউ তাদের পেছনে ছিল, শুধু লুকোয়নি বরং নির্দেশ দিয়েছিল। এইসব রহস্য আর না। আমি চাই কাল সকালেই পুরো গ্রাম ঘিরে তল্লাশি হোক। এখন সময় সত্যে। দাদা, একজন এখনো বাকি আছে, যার দিকটা আমরা একবারও ঘেঁটেই দেখিনি। সোহেল। সোহেল নামটা তুমি ভুলে গেছো? কে? সোহেল? সাবিয়া ব্যাগ থেকে একটা ডায়েরি বের করলো। নিখোঁজ হওয়া মানুষদের মধ্যে একমাত্র যে কাউকে এখনো ফলো করত, কারোর সাথে নিয়মিত দেখা করত, সে হলো সোহেল। আর তার শেষ লোকেশন চাচার ঘরের পাশের সেই পুরনো জাম গাছের নিচে। গল্পের ভেতর গোপন খেলা যেন শুরু হয়ে গেল। সূত্রহীন বলে পরিচিত এই কেসটা যেন আস্তে আস্তে নিজের গায়ে সূত্রের দাগ ফেলে যাচ্ছে। তবে প্রতিটা সূত্র যেন ঘুরে ফিরে আসে সেই একজনের কাছেই, সে হলো শিকদার। রানা নিজেও এখন দ্বিধায়। তুই কি আমাদের দলের জন্য কাজ করছে, নাকি শুধু নিজস্ব এক অদ্ভুত নিয়মে রহস্য উন্মোচনের খেলায় নেমেছে? অস্থায়ী তদন্ত ঘরে পুরনো পোস্ট অফিস চত্বরে রানা মির্জা সামনে রাখা বড় মানচিত্রটায় চোখ রেখেছেন। 5টা লাল চিহ্ন, 5 জন নিখোঁজের জায়গা। প্রতিটা জায়গা
এক একটা সরু গলির শেষে, যেন চক্রের মতো সাজানো। নরিন চেয়ার ছেড়ে উঠে হাঁটছিল টেনশনে। সাবিয়া সাদা বোর্ডে গত 5 দিনের সময়রেখা এঁকে ফেলেছে। রানা ফাইল থেকে চোখ না তুলেই বললেন, সবাই কেমন করে যেন উধাও হয়ে যায়, কেউ কিছুই দেখে না। কারণ সবাই চুপ করে গেছে। গ্রামের মানুষ যেন আমাদেরকে থেকে ভয় পায় কম, নিজের ছায়াকে বেশি ভয় পায়। আজ দুপুরে যে বৃদ্ধাকে আমরা জেরা করছিলাম, উনি বললেন ওরা কেউ ফেরে না, শুধু রাত নামার আগে হাওয়া বদলায়। শিকদার তখনও জানলার পাশে দাঁড়িয়ে। ছায়া তার মুখে এসে পড়েছে। সে হঠাৎ বলল, ছায়া বদলায় না, বদলায় মানুষ। আর যাদের ছায়া থাকে না তারা হয় নিখোঁজ, নয়তো নিঃশেষ। রানা তাকালেন শিকদারের দিকে। এই লোকটা এখনো সবার মাঝে এক বিরক্তিকর ধাঁধা। কে জানে রানা নিজেও কেন যেন মেনে নিতে পারল না ওর অদ্ভুত সব ভাবনা। অথচ প্রতিটি ধাপে ওই এগিয়ে রাখছে। চারপাশে নিস্তব্ধতা, কেমন ঝিঝি পোকার শব্দ আর দূরের কুকুরের ডাক। পুকুর ঘাটে এক পাশে পরিত্যক্ত গাছ, আর এক পাশে ধ্বংসপ্রাপ্ত গেট। তারা 5 জন টর্চ দিয়ে খুঁজে চলেছে সাবধানে। সাবিয়া হঠাৎ থেমে বলল, এই যে দেখুন, এখানে এখানে কিছু আঁকা আছে, মাটির উপর আঁকা। একটা একটা মুছে যাওয়া চিহ্ন, এক অর্ধেক ত্রিভুজের মতো, যার মধ্যে একটা ছোট্ট গোল বৃত্ত। এটা তাদের সংকেত যারা মাটি দিয়ে গোপন কথা লিখে, কাগজ দিয়ে নয়। মানে কি? তারা কথা বলে না, চিহ্ন ফেলে। এই চিহ্ন একটা নির্দেশ, একটা খোলা দরজা আর বন্ধ সময়ের মাঝে আটকে থাকা মুহূর্ত। হঠাৎ টর্চের আলোয় একটা কাপড়ের টুকরো দেখা গেল পুকুরের কিনারে। রানা হাতে গ্লাভস পরে সেটা তুলতেই বুঝলেন এটা এক নিরাপত্তা রক্ষী কর্মীর ইউনিফর্মের অংশ। 3 নম্বর নিখোঁজ নিরাপত্তা কর্মী রফিকুল, এটাই ওর ইউনিফর্ম। শিকদার তখন গেটের পাশে দাঁড়িয়ে কিছু একটা দেখছে। সে গম্ভীর গলায় বলল, এই ঘাটে কেউ এসেছিল, কিন্তু সে একা ফেরেনি। কি করে বুঝলেন? কারণ সে ফেরেনি, তবে তার পায়ের ছাপ ফিরেছে। 2 জোড়া। একজন এসেছে, 2 জন গেছে। এক জীবিত আর এক অজানা। রানা যেন কিছুটা গম্ভীর হয়ে পড়লেন। এত ধাপে ধাপে রহস্য, অথচ কোথাও একটা কিছুর অভাব, যেন সবকিছু মিলিয়েও পুরো ছবিটা তৈরি হচ্ছে না। তদন্ত যত এগোচ্ছে ততই মনে হচ্ছে আমরা একটা দেয়ালের সামনে দাঁড়িয়ে। প্রতিটা সূত্র আমাদের ঘুরিয়ে আবার সেই দেয়ালে এনে ফেলছে। দেয়ালের ওপার থেকেও শব্দ আসে স্যার, কিন্তু শোনার কান থাকলে। এই লোকটা কে আসলে? রহস্যের মাঝেই তার সত্য লুকানো, নাকি সত্যটাই তার অস্তিত্ব? তাদের হাতের আঙুলের ফাঁক থেকে সময় গলে যাচ্ছে, আর প্রতিটা নতুন সূত্র আরো গভীর অন্ধকারে টেনে নিচ্ছে। আর একটা রাত, আর একটা ক্লু, আর হয়তো আরো একজন হারিয়ে যাবে। চন্দ্রপুর গ্রামের একটা পরিত্যক্ত ক্লাব ঘরে সবাই। গভীর রাত, যেটা একসময় সরকারি প্রকল্প অফিস হিসেবে চালানো হতো। তখন চন্দ্রপুরে নতুন একটি ডেভেলপমেন্ট প্রকল্প চালু হয়েছিল। শুধু শুরু হয়েছিল, শেষ হয়নি। তারপর হঠাৎ এক রাতে বন্ধ হয়ে যায় সবকিছু। বলা হয় ঊর্ধ্বতন সিদ্ধান্ত। ক্লাব ঘরের ফ্লোর ভাঙা, দেওয়ালে ছোপ ছোপ স্যাঁতস্যাঁতে ছাপ। টর্চের আলোয় ছায়া তৈরি হচ্ছে, একটা নিঃশব্দ ভয়ের মতো। এখানে একটা পুরনো আলমারি আছে। লোকাল ইনফরমার বলেছে একসময় কিছু সরকারি ফাইল এখানেই রাখা হতো। এখনই সেটা দেখতে চায়। তারা একসাথে টান দিল। অর্ধভাঙা আলমারির দরজা খুলে গেল কেঁপে কেঁপে। ধুলোয় ভরা পুরনো নথিপত্র, কাগজের বাক্স। হঠাৎই সাদিয়া খুঁজে পেয়ে গেল একটা মোটা খাতা, লাল কভার, নোটবুকের মতো। শিকদার সেটা নিয়ে উল্টে পাল্টে দেখতে লাগলো। তার চোখ থেমে গেল এক পাতায়। হাতে ধরা কলম ছুঁয়ে তিনি বললেন, এটা কোনো সাধারণ প্রকল্প রিপোর্ট নয়। দেখুন, সাবজোন ক্লাস্টার রিস্ক ম্যাপ। এখানে চিহ্নিত করা আছে কোন এলাকাগুলোতে বিপদ চিহ্নিত হয়েছিল, আর সেই জায়গাগুলোর আশেপাশেই আমাদের প্রত্যেক নিখোঁজ ঘটনা ঘটেছে। মানে
এটা ইচ্ছাকৃত? যখন রাস্তা বন্ধ হয় আমরা বলি দুর্ঘটনা, কিন্তু কেউ যদি পথটাই বানায় ভুলভাবে, সেটা তখন হয়ে যায় পরিকল্পিত। সাবিয়া এক মুহূর্ত থেমে চুপচাপ তাকিয়েছিল শিকদারের দিকে। এই লোকটা একটু আগেও ঘরের ভেতর ছায়া দেখছিল, আর এখন ফাইলের লুকোনো ইঙ্গিত ধরছে এমন ভাবে যেন পুরোটাই চোখের সামনে ছড়িয়েছিল। সাবিয়ার মনে একটা হালকা কম্প। লোকটা কিছু একটা লুকায়, কিন্তু তার ভেতরের গভীরতা অস্বীকার করা যায় না। সে মনে মনে বলল, আমি একজন গোয়েন্দা, যুক্তিতে বিশ্বাস করি, কিন্তু শিকদার যুক্তিকেও যেন ভেঙে ফেলে, অন্য এক স্তরে নিয়ে যায় সে সব কিছুকে। সাবিয়া তার কাছে অজান্তে একটা টান অনুভব করল। এই টান প্রেম নয়, এটা এক ধরনের মুগ্ধতা। শিকদার যেন এক জীবন্ত ধাঁধা, যে নিজেই উত্তর। হঠাৎ নরিন চিৎকার করে উঠল, দেখুন, এই ফাইলটায় PZ09 লেখা। এটা সেই কোড যার সাথে আমাদের হেড অফিসের ইমেলে বারবার রেফারেন্স আসছিল। রানা তাড়াতাড়ি ফাইল খুললেন। ভিতরের মেশিন প্রিন্টেড কিছু রিপোর্ট, ছবি, সাইট প্ল্যান। এই প্রকল্প একটা পরীক্ষামূলক মডেল ছিল। পুরো গ্রামটাকে ব্যবহার করা হয়েছিল কিছু অজানা পর্যবেক্ষণের জন্য। আপনি বলছেন এই গ্রামটা ছিল কোনো প্রোগ্রামের অংশ, কোনো মানব পরীক্ষা? এখনো নিশ্চিত না, কিন্তু কিছু না কিছু গোপন করা হয়েছে। আর নিখোঁজ মানুষগুলো হয়তো শুধু ভুল লোক ছিল ভুল জায়গায়, অথবা তারা ঠিক জায়গায় পৌঁছে গিয়েছিল। পেছন থেকে সাবিয়া এক পলকে শিকদারকে দেখল, চোখের দিকে। এই লোকটার মধ্যে যেন সব রহস্য এক হয়ে আছে। রানা, নওরিন, সাবিয়া আর শিকদার দাঁড়িয়ে আছেন এক জীর্ণ খামার ঘরে। ঘরের এক কোনায় বসে কাঁদছেন সেই বৃদ্ধ চাচা, আর তার পাশে বসে চুপচাপ মিঠু। পেছনে পুলিশ হ্যান্ডকাফে বাঁধা দুজন মানুষকে নিয়ে দাঁড়িয়ে, তাদের চোখে এখন তাজা আতঙ্ক। সাবিয়া বিস্ময়ে বলল, তাহলে তাহলে তারা হারিয়ে যায়নি? না, ওরা হারায়নি। হারিয়ে যাবার নাটক করা হয়েছিল ভয় তৈরি করে তদন্তকে বিভ্রান্ত করতে। কিন্তু কেন? এই গ্রামে কয়েক মাস ধরে বেআইনি রাসায়নিক ওষুধ তৈরির ল্যাব চালু করতে চাচ্ছিলেন গ্রামের মোড়ল আব্দুল গাফফার সাহেব। তিনি জানতেন এই কাজ ঢাকা রাখতে হলে গ্রাম জুড়ে একটা ভয়, একটা রহস্য তৈরি করতে হবে। তাই মিথ্যে হারিয়ে যাওয়ার কাহিনী, যাতে কেউ মূল প্রকল্পে নজর না দেয়। শিকদার সামনে এগিয়ে গিয়ে কাঠের বাক্সে থেকে তুলে আনলেন একটা পুরনো ম্যানুয়াল, লাল কালিতে লেখা একটা কেমিক্যাল কোড। এই কেমিক্যাল দিয়ে তৈরি হয় এমন এক মাদক যা ধীরে ধীরে মানসিক ভারসাম্য নষ্ট করে দেয়। ওরা চাইছিল এই গ্রামকে একটা ল্যাব বানাতে, কিন্তু তার আগে দরকার ছিল নীরবতা, আর সেই নীরবতা তারা পেত ভয়ের গল্প বানিয়ে। বৃদ্ধ চাচা আর মিঠু? তবে তবে তারা কেন? অর্থ আর ভয়। একজনকে বলা হয়েছিল তার ছেলের চাকরির কথা, অন্যজনকে দেওয়া হয়েছিল গচ্ছিত টাকা। তারা জানতো না যে রহস্য বানাচ্ছে তারা, সেটা একদিন তাদেরও গিলে ফেলবে। আপনি এসব জানলেন কিভাবে? আমি বিশ্বাস করি না মুখে বলা কথায়, আমি দেখি নীরবতা কি বলছে। এই গ্রামে যতবারই কেউ চুপ থেকেছে আমি বুঝেছি সেখানে কিছু একটা চাপা আছে। মোড়ল সাহেব পালানোর চেষ্টা করছিলেন, ধরা হয়েছে। রানা চমকে তাকাল, কিন্তু শিকদার নিঃশব্দে জানলার দিকে পেছন ফিরে বললেন, সূত্রহীন ছিল না এই কেস, শুধু সত্যিটা চাপা ছিল সবার ভয় আর চুপচাপ থাকায়। সাবিয়া তখন ধীরে ধীরে পাশে এসে দাঁড়ালো। তুমি সব সময় এভাবে ছায়া থেকেই সত্য দেখো? আলোতে দাঁড়িয়ে থাকা মানুষজন কখনো দেখে না ছায়ায় কি থাকে। আমি শুধু সেখানে হাঁটি যেখানে বাকিরা চোখ বন্ধ রাখে। রানা একটু দূরে দাঁড়িয়ে বললেন, শিকদার, তুমি না থাকলে হয়তো সত্যটাও আজ গিলে ফেলতো ছায়া। শিকদার ধীরে ধীরে হাঁটতে শুরু করল। পেছনে সাবিয়া। সে জানে এই মানুষটা শুধু গোয়েন্দা নয়, সত্যের এক নিঃশব্দ যোদ্ধা।
শেষ হলো আমাদের আজকের নিবেদন রাহুল শিকদারের লেখা সূত্রহীন। কণ্ঠে যারা প্রাণ দিয়েছেন: গল্পের সূত্রধার শুভম মিত্র, গল্প পাঠে শুভজিৎ ভট্টাচার্য, গোয়েন্দা শিকদারের চরিত্রে অরূপ কুমার দেব, রানা এবং পুরুষ কণ্ঠে অতনু ভট্টাচার্য, সাবিহার চরিত্রে সৌমিলি মজুমদার, নওরিন ও বৃদ্ধের চরিত্রে অচ্যুতা সাহা, চাচা এবং যুবকের চরিত্রে শুভম মিত্র। পোস্টার ডিজাইন পৌলমী চ্যাটার্জি, শব্দগ্রহণ ও আবহে ডে টিউন স্টুডিও, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় সম্রাট রায়। তাহলে আজ আপনাদের সূত্রহীন গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, যেন গল্প ছড়িয়ে পড়ে সবার মনে। আবার দেখা হবে পরের সপ্তাহে নতুন গল্পে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। বহ্নি পতঙ্গ, যেখানে কল্পনা জ্বলে ওঠে।